সময়ের চেয়ে এগিয়ে থাকা এক শহর সিঙ্গাপুর, যে কারণে তাকে ফিউচারিস্টিক বা ভবিষ্যতের শহরও বলা হয়। কিন্তু নগর কেন্দ্রিক আধুনিক এই দ্বীপ রাষ্ট্র একটি বড় ধরনের সমস্যার মুখোমুখি। সুপেয় জলের কোনো প্রাকৃতিক উৎস নেই তাদের। নাগরিকদের জলের চাহিদা মেটাতে তাই সরকার একটি উচ্চাভিলাষী কৌশলকে কাজে লাগাচ্ছে। নিজেদের বাধাকে সম্ভাবনায় রূপান্তরের পথে নেমেছে তারা। সিঙ্গাপুরে আপনাদের স্বাগত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই নগর রাজ্য নানা সংস্কৃতিতে উজ্জ্বল। ক্ষুদ্র এই দ্বীপে প্রায় ৬০ লাখ মানুষের বসবাস। বাণিজ্য ও অর্থনীতির আন্তর্জাতিক প্রাণকেন্দ্র এই শহর। পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক, সম্পদশালী ও সবুজ এক শহর সিঙ্গাপুর। আপনার যা চাই তার সবই এখানে পর্যাপ্ত আছে। শুধু একটাই জিনিসের অভাব, সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক পানীয় জলের উৎস নেই। যে হারে এর অর্থনীতি ও জনসংখ্যা বাড়ছে, ২০৬০ নাগাদ জলের চাহিদা দ্বিগুণ হতে চলেছে। কিন্তু সিঙ্গাপুর তার জন্য প্রস্তুত। পিটার গ্লেক পুরস্কারপ্রাপ্ত একজন জল বিশেষজ্ঞ। সাফল্যের জন্য সিঙ্গাপুর যে দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে তাকে তিনি বলছেন সফট বা নরম পন্থা। গত শতাব্দী ও তারও বেশি সময় ধরে চলে আসা কঠিন পন্থার থেকে নরম পন্থা অনেকটাই আলাদা। কঠিন পন্থায় ভারী পরিকাঠামো বানিয়ে প্রকৃতি থেকে আরো বেশি জল আহরণ করা হয়, প্রকৃতির উপর প্রভাবকে উপেক্ষা করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি করা হয়। উল্টোদিকে নরম পন্থা জলকে দক্ষ ও যত্নের সঙ্গে ব্যবহারের কথা বলে, জলের অপচয় রোধের কথা বলে, নতুন নতুন উৎস খোঁজার কথা বলে। সিঙ্গাপুর কিভাবে এই কাজ করেছে তা বুঝতে গেলে জানতে হবে তা কোথা থেকে আসছে। সিঙ্গাপুরের জলের কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হয়েছে। জন চার্চ ইউনাইটেড নেশনসে জল নিয়ে কাজ করেন। জল ব্যবস্থা নিয়ে সিঙ্গাপুরে পরীক্ষা নিরীক্ষা অনেক আগে থেকে শুরু হলেও ১৯৪২ সালে তা বাকি পৃথিবীর নজরে আসে। তৎকালীন ব্রিটিশ উপনিবেশ সিঙ্গাপুর দ্বীপে সে সময় ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা ফ্যাসিস্ট জাপানের বিরুদ্ধে লড়াই করছিল। মিত্রশক্তি আমদানিকৃত জলের উপর নির্ভরশীল ছিল। জাপানের বাহিনী জল পরিবহনকারী নলগুলি উড়িয়ে দেওয়ার পর তারা সমস্যায় পড়ে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সংযোগকারী সেতুতে বোমাবর্ষণ হয়। এর ফলে শহরে জলাভাব দেখা দেয়, তীব্র জলসংকট শুরু হয়। মিত্রশক্তি সিঙ্গাপুরের যুদ্ধ হারলেও জাপানের সামগ্রিক আত্মসমর্পণের পরে এই দ্বীপ ব্রিটিশদের হাতেই থাকে। ২০ বছরেরও বেশি সময় পরে সিঙ্গাপুর পুরোপুরি স্বাধীনতা পায়। রাজনৈতিক স্বাধীনতা সিঙ্গাপুরকে জলকষ্ট থেকে মুক্তি দেয়নি। জলের রেশনিং, পয়ঃপ্রণালীর ভয়াবহ অবস্থা, সে সঙ্গে বন্যা লেগেই থাকে। ভাগ্য নিজেদের হাতে নিয়ে সিঙ্গাপুর দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করে। সিসিলিয়া তর্তাজাদা প্রায় ৩ দশক ধরে জলনীতি ও বিশ্বের নানা প্রান্তের উদ্ভাবন নিয়ে গবেষণা করছেন। সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পরে জলের দিক থেকেও স্বাধীন হওয়ার পরিকল্পনা শুরু করে। একই সাথে তারা খাদ্য ও শক্তির ক্ষেত্রে স্বাধীন হওয়ার পরিকল্পনা নেয়। ভবিষ্যৎ চাপ নিতে পারবে এমন ব্যবস্থা নিতে চায়। ২০৬০ সালের পরিকল্পনা ১৯৬৫ থেকেই শুরু হয়। কয়েক বছর ধরে যাচাই বাছাইয়ের পর প্রাথমিক পরিকল্পনা থেকে চূড়ান্ত কৌশলপত্র তৈরি করা হয়, যার নাম দেয়া হয় 4 ন্যাশনাল ট্যাপস বা 4 জাতীয় কর। প্রথম জল আমদানি, দ্বিতীয় ডিস্যালিনেশন বা লবণ মুক্তকরণ, তৃতীয় স্থানীয় জলাধার এবং চতুর্থ, যার নাম তারা দেয় নিউ ওয়াটার। একটু বিশদে দেখা যাক। প্রথমত, সিঙ্গাপুর জানত তাদের কাছেই পর্যাপ্ত জল আছে। ৬০-এর দশকে মালয়েশিয়ার সাথে জল আমদানির ২টি চুক্তির ফলে জল সরবরাহ ফের শুরু হয়। এর মাধ্যমে প্রতিদিন কম খরচে লাখ লাখ লিটার জল নিয়ে আসা হয়। কিন্তু প্রয়োজনীয় জলের অর্ধেক প্রতিবেশীর থেকে কেনাটা টেকসই সমাধান নয়। অন্যদিকে মালয়েশিয়া শুরু থেকে জল সরবরাহ বন্ধের হুমকি দিতে থাকে এবং দামের ক্ষেত্রে দরাদরি শুরু করে। এই নিয়ে টানাপোড়েন যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে। সিঙ্গাপুরের নেতারা তাদের দুর্বলতা জানতেন, তাই ২০৬১ সালের মধ্যে তারা জল আমদানি বন্ধের পরিকল্পনা করেন। কাজেই পরিকল্পনার অন্য ৩টি কলও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অল্প জল থাকায় তাদের জন্য জলের পরিকল্পনা গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরকে নিশ্চিত করতে হবে সেই জল যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। এই পরিকল্পনার উদ্দেশ্য হল জলের প্রতিটি বিন্দুকে যত বেশি সম্ভব ব্যবহার করা। অর্থাৎ তাদেরকে নদী নালা পরিষ্কার রাখতে হবে, কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হবে এবং দ্বীপ রাষ্ট্রটিতে বিদ্যমান আছে এমন উৎস থেকে আরও বেশি মাত্রায় জল সংগ্রহ করতে হবে। উদাহরণ হিসেবে সমুদ্রের কথা বলা যায়। ভূগর্ভস্থ এই পরিকাঠামো অত্যাধুনিক। সাধারণত এর মাধ্যমে ব্যবহৃত জল প্রক্রিয়াকরণ করা হয়, তবে খরার সময় এটি সমুদ্রের জল থেকে নুন আলাদা করে।
এর উপরিভাগ পার্ক হিসেবে ব্যবহৃত হয়। সারা দ্বীপের জল সরবরাহের 25% পর্যন্ত যোগান আসে এমন 5টি লবণমুক্তকরণ কেন্দ্র থেকে। 2060 সালের মধ্যে এই সক্ষমতাকে চাহিদার 30%-এ উন্নীত করার পরিকল্পনা করেছে তারা। এই সময়ের মধ্যে জলের ব্যবহার দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তাতেও স্বনির্ভরতার কাছাকাছি পৌঁছানো যাবে না। তাহলে উপায়? কেন? বৃষ্টি। সিঙ্গাপুরে প্রচুর বৃষ্টিপাত হয়, যা ধরে রাখার ক্ষেত্রে তারা দক্ষ। দেশটির উপরিভাগের 2/3 বৃষ্টির জল ধারণে ব্যবহার হয়। নদী, নালা ও পয়ঃপ্রণালী এই জলকে 17টি জলাধারে নিয়ে যায়। বৃহত্তমটি হল মারিনা জলাধার, যার আকার 10,000 হেক্টর। এটি একদিকে সুপেয় জলকে সমুদ্রে বয়ে যেতে বাধা দেয়, অন্যদিকে ঘন ঘন বন্যার হাত থেকে সিঙ্গাপুরকে রক্ষা করে। এই ভূগর্ভস্থ জলাধারও একই কাজ করে, নালা উপচে পড়া বন্যার জল ধরে রাখে। এই জলকেও প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহার করা যায়। 2060 সাল নাগাদ সরকার জমির 90% বৃষ্টির জল ধারণে ব্যবহার করতে চায়। কিন্তু এর মধ্যেই যে জল সরবরাহ করা হচ্ছে তা পুনর্ব্যবহারে কি করা হচ্ছে? সমস্ত বর্জ্য জল সংগ্রহ করে প্রক্রিয়াকরণ করে যথাসম্ভব পুনর্ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে সিঙ্গাপুর যে বিনিয়োগ করে, বেশিরভাগ দেশ তার ভগ্নাংশও করে না। জল কর্তৃপক্ষ $1,000 কোটি খরচ করে 206 কিলোমিটার লম্বা পয়ঃপ্রণালীর একটি হাইওয়ে তৈরি করেছে। এর মাধ্যমে শহরের বর্জ্য একটি অত্যাধুনিক জল পরিশোধন কেন্দ্রে চলে যায়। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুর পৃথিবীর 5ম ধনী দেশ, কাজে তারা এমন খরচ তো করতেই পারে। কেননা 1965 সাল থেকেই সিঙ্গাপুরের ক্ষমতা একটি দলের হাতে নিয়ন্ত্রিত হয়ে আসছে। নিয়ন্ত্রিত গণতন্ত্রের দেশটিতে তাই এ ধরনের প্রকল্প চালানো সহজ হয়েছে। শহরের ভূগর্ভে পয়ঃপ্রণালীর বিশাল এক নেটওয়ার্ক রয়েছে। কিন্তু সিঙ্গাপুরের জল পরিকল্পনার গর্ব জল সংগ্রহের পর তার প্রক্রিয়াকরণ ব্যবস্থা। কর্তৃপক্ষ এর নাম দিয়েছেন নিউ ওয়াটার। মাইক্রোফিল্টারেশন, রিভার্স অসমোসিস এবং ইউভি রেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে এটি কাজ করে। কিছু জল এতটাই বিশুদ্ধ যে তা চিপ প্রস্তুতকরণ শিল্পে ব্যবহার করা হয়, কারণ সেখানে অতিরিক্ত বিশুদ্ধ জল প্রয়োজন। এই থেকে বোঝা যায় তাদের জল কতটা ভালো মানের। জানেন কি, বিশ্বে বর্জ্য জলের অর্ধেকই প্রক্রিয়াকরণ না করে ছেড়ে দেওয়া হয়। মাত্র 11% জল পুনর্ব্যবহার করা হয়। কিন্তু সিঙ্গাপুরে পানীয় ও অন্যান্য জলের চাহিদার প্রায় 30% পুনর্ব্যবহৃত জল থেকে মেটানো সম্ভব। 2060 নাগাদ যা 55% নিতে চায় দেশটি। এর বেশিরভাগই শিল্পে ব্যবহার হয়। মানুষ খুঁতখুঁতে হওয়ায় এখনও সামান্য অংশই পানীয় জলের যোগানে মেশানো হয়। এটা বিতর্কিত বিষয়। নর্দমা দিয়ে আমাদের বর্জ্য জল প্রবাহিত হয়, টয়লেটে আমরা জল ফ্লাশ করছি, শিল্প বর্জ্য জল ফেলছে। জল ফেলে দেওয়ার মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই। এই মনোভাব পরিবর্তনের উপায় কি? ফ্লাশ সেভার সিস্টেম ব্যাগ ব্যবহার করুন, প্রতি ফ্লাশে টাকা জমান। জলের ব্যবহার কমান, প্রতি ঘন্টায় 10 লিটার জল বাঁচান। দেশ জুড়ে জল সাশ্রয়ী ব্যবস্থা বসানোর জন্য মানুষকে উৎসাহ দেওয়া হয়। কেউ তা ব্যবহার করলে অন্যান্য পরিবেশ বান্ধব পণ্যের ক্ষেত্রে ছাড়ের ভাউচার পেয়ে থাকেন। আধুনিক যন্ত্রের মাধ্যমে প্রতিটি বাড়ির জল ব্যবহারের উপর নজর রাখা হয় এবং পাইপে ছিদ্র থাকলে শনাক্ত করা হয়। এভাবেই সিঙ্গাপুর ছিদ্র থেকে জল অপচয়ের পরিমাণ 5% নামিয়ে আনতে পেরেছে, বৈশ্বিকভাবে যার পরিমাণ গড়ে 30%। তার সাথে জল নিয়ে সচেতনতামূলক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা ভালো করেছে। জনগণকে তারা জলের পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের ব্যাপারে অবগত করেছে। সিঙ্গাপুর অসাধারণ কাজ করলেও অন্যান্য দেশের তুলনায় তাদের অনেক সুবিধা রয়েছে। ধনী ও নিবিড়ভাবে নিয়ন্ত্রিত সমাজের এই শহরে কৃষিক্ষেত্র বেশ ছোট, ফলে তারা পুরোপুরি নাগরিক ও শিল্পজাত বর্জ্য জলের উপর জোর দিতে পেরেছে। পৃথিবীর অনেক জায়গায় খাদ্য উৎপাদনে বিপুল পরিমাণে সুপেয় জলের ব্যবহার ও দূষণ হয়, সেই সমস্যাটি সিঙ্গাপুরের নেই। তারপরও অনেক কঠিন চ্যালেঞ্জকে সম্ভব করে দেখিয়েছে তারা।